আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকবে বাস্তব সংখ্যা এবং অন্যান্য বিষয়াবলীর আলোচনা। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সম্পর্কে যেটা সহজে বলা যায় সেটা হচ্ছে যেসব সংখ্যা এক অথবা ওই সংখ্যা দিয়ে শুধুমাত্র বিভাজ্য হয়, অর্থাৎ যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কোনো প্রকৃত উৎপাদক থাকে না। যেমন আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখি, সেখানে 25টা মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, এটার ছোট্ট একটা শর্টকাট আছে, সেটা অনেকেই হয়তো বা জানেন, কিন্তু অনেক সময় আবার এটা জানার পরেও পরীক্ষায় ভুল হয়। যেমন 4422, তারপর হচ্ছে 32, 23, 21। জীবনে অনেক মোবাইল নাম্বার মুখস্থ করেছেন, নতুন আর একটা মোবাইল নাম্বার মুখস্থ করে ফেলুন। সেটা হচ্ছে 44, 22, 32, 23, 21। এখন আমরা দেখব 1 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে। মৌলিক সংখ্যা রয়েছে মোট 4টি। সেগুলো কি কি? আমরা এখানে যদি 4 লিখি, তাহলে 4টা কোনগুলো? 2, 3, 5, 7। খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা সংখ্যা এক অথবা ওই সংখ্যা ছাড়া নিঃশেষে বিভাজ্য হয় না, অর্থাৎ ভাগ করা যায় না। 11 থেকে 20 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আছে কয়টা? আবারও 4টা, যেহেতু 4 ওই সংখ্যাগুলো কি কি? 11, 13, 17, 19। যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করুন, তাহলে আমরা কি করব? 3 2 5, 5 5 10 আর 7 17। তাহলে যোগফল কিন্তু এখানে 17। এরকম ভাবে আমরা যদি মৌলিক সংখ্যাগুলো জানি, সেক্ষেত্রে কিন্তু যোগফলও বের করা সহজ হবে। 21 থেকে 30 পর্যন্ত যদি মৌলিক সংখ্যাগুলো দেখি, দেখেন আমাদের এখানে কিন্তু 21 থেকে 30 পর্যন্ত যে মৌলিক সংখ্যা এখানে আছে, 2টা মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি 2, আর সেই 2টা কি? সেই 2 হচ্ছে 23 এবং 29, যেগুলো ভাগ যায় না, অর্থাৎ 1 দিয়ে অথবা 29 দিয়ে 23 দিয়ে ভাগ যায়। তারপরে আমরা দেখব পরের যে সংখ্যাটা, অর্থাৎ 31 থেকে 40 পর্যন্ত। 31 থেকে 40 পর্যন্ত ওই সংখ্যাগুলো কি কি? হ্যাঁ, 31 নিজেই এবং 37। তারপরে দেখবো 41 থেকে 50, অর্থাৎ আমাদের যেই সূত্রটা সেটা কিন্তু এখানে পড়েছে 3, অর্থাৎ এই অংশে আছে 3টা মৌলিক সংখ্যা। সেগুলো হচ্ছে 41, 43 এবং 47। এর পরবর্তীতে দেখেন 51 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, সেখানে কিন্তু আছে 2টা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কি কি? সেগুলো হচ্ছে 53 এবং 59, যেগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এক ছাড়া, এবং এই সংখ্যা দ্বারা। তাহলে 41 থেকে 50-এর মধ্যে রয়েছে 3টা, 51 থেকে 60-এর মধ্যে রয়েছে 2টা। পরবর্তীতে আবার দেখেন যে 61 থেকে 70 পর্যন্ত আছে 2টা। সে 2টা কোনটা? 61 থেকে 70 পর্যন্ত আছে 61 এবং 67। তার পরবর্তীতে দেখেন 71 থেকে 80 পর্যন্ত আছে 3টা। 71 থেকে 80 পর্যন্ত আছে 3টা মৌলিক সংখ্যা। সেগুলো হচ্ছে 71 নিজে, তারপর হচ্ছে 73, আছে 79।
পরবর্তীতে আমাদের শর্টকাটে রয়েছে 21, অর্থাৎ 81 থেকে 90 এবং 91 থেকে 100। 81 থেকে 90 পর্যন্ত আছে দুইটা, সেগুলো হচ্ছে 83 এবং 89। আর 91 থেকে 100 পর্যন্ত আছে একটি মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম 25টা। যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে 4টি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 12টি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। এভাবে কিন্তু আপনি এই শর্টকাটটা মনে রাখলেই কিন্তু যে কোনো ধরনের উত্তর এখান থেকে করতে পারবেন। যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল, কি বলা হয়েছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল, তাহলে কিন্তু এই সংখ্যাগুলোর যোগফল টোটাল হচ্ছে 1060, অর্থাৎ 1060। সেটা আপনি কিভাবে পাবেন? 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে যোগ করলে হয় 17, 1 থেকে 20, 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 60, যোগ করে আপনারা দেখবেন 52, তারপর হচ্ছে 68, এখানে আছে 131, এখানে আছে 112, এখানে আছে 128, এখানে আছে 223, এখানে আছে 172, আর এটাতে আছে 97। এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে পাবো 1060, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1060। তাহলে না দেখে ওই সংখ্যাটার শর্টকাটটা কি? 44, 22, 32, 23, 21। এখন আমরা দেখব একটা প্রশ্ন যেটা প্রায় সময় আসে, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর চাওয়া হয়। অনেক সময় বর্গের অন্তর চাওয়া হয়, যেমন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 37 হয়, সংখ্যা দুইটি কত? ওই যে সংখ্যা দুইটি কত, ওইখানে একটা বড় সংখ্যা থাকে, একটা ছোট সংখ্যা থাকে। এখন বড় সংখ্যা যদি আপনি বের করতে চান তাহলে একটা শর্টকাট আছে। বড় সংখ্যার একটি শর্টকাট রয়েছে, আর সেই শর্টকাটটা হচ্ছে যে বর্গের অন্তরটা দেওয়া থাকবে, বর্গের যে অন্তর দেওয়া থাকবে, আমরা প্রথমে বর্গের অন্তর লিখব। যেহেতু বড় সংখ্যা তাই এর সাথে 1 যোগ হবে, ভাগ হবে 2 দিয়ে। আর ছোট সংখ্যার ক্ষেত্রে তাহলে কি হবে? ছোট সংখ্যা অবশ্যই বড় সংখ্যাটা থেকে ছোট হবে, তাই বর্গের যে অন্তরটা দেওয়া থাকবে, বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই হচ্ছে 2। ধরেন এই সংক্রান্ত আপনাকে 20টা অঙ্ক দেওয়া হলো, কোনো সমস্যা নেই। আপনার যেটা করতে হবে শুধুমাত্র এই জিনিসটা মনে রাখলেই হবে। বড় সংখ্যার ক্ষেত্রে যেই সংখ্যাটা দেওয়া থাকবে বর্গের অন্তরের সাথে বড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ করবেন, ছোট সংখ্যার সাথে 1 বিয়োগ করবেন, ভাগ করবেন 2 দিয়ে। তাহলে আমরা এখানে সলভ করতে পারি এটা। 37-এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে পাবো আমি হচ্ছে 38, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি তাহলে যে বড় সংখ্যাটা পাবো আমি হচ্ছে 19, আর ছোট সংখ্যাটা অবশ্যই 37 থেকে 1 বিয়োগ ডিভাইডেড বাই 2, অর্থাৎ 36 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 18। প্রশ্নটা যদি অন্যভাবে আসে, যে প্রশ্ন আর বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমিও দেখেছি, যে দুটি ক্রমিক সংখ্যার ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। ভাষাগত চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম কিন্তু একই থাকবে। যেহেতু 47 বলেছে বর্গের অন্তর, তাহলে 47-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 48 ডিভাইডেড বাই 2। বড় সংখ্যাটা পেলাম আমি 24, আর ছোট সংখ্যাটা হবে 23, 1 কম হবে যেহেতু এখানে বর্গের অন্তর থেকে আমরা 1 বিয়োগ করছি। আবার যদি বলা হয়
যে নিচের কোন ক্রমিক সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর 43, তখন আপনি কি করবেন? 43-এর সাথে 1 যোগ করবেন, 44 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 22 হচ্ছে বড় সংখ্যা, 21 হচ্ছে ছোট সংখ্যা। যদি বলা হয় দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 197, সংখ্যাদ্বয় কত? তখন 197-এর সাথে 1 যোগ করবেন, ডিভাইডেড বাই 2, অর্থাৎ বড় সংখ্যাটা পাবেন 99, ছোট সংখ্যাটা 98। এরকম অনেক অঙ্ক এসেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমরা যেমন দেখেছিলাম দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47, অর্থাৎ 47-এর সাথে 1 যোগ করলে 48, ডিভাইডেড বাই 2, বড় সংখ্যাটা হচ্ছে 24, ছোট সংখ্যাটা হচ্ছে 23। নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর 43? তাহলে 43-এর সাথে আমি 1 যোগ করব, ডিভাইডেড বাই 2, অর্থাৎ বড় সংখ্যাটা পাবো 22, ছোট সংখ্যাটা হচ্ছে 21। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 197 হলে সংখ্যাদ্বয় কত? 197-এর সাথে 1 যোগ করলে 198, ডিভাইডেড বাই 2, অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে 99, ছোট সংখ্যাটা হচ্ছে 98। পরবর্তীতে আরেকটা দেওয়া আছে বর্গের অন্তর 9, এটা খুব সহজ, অর্থাৎ 9-এর সাথে 1 যোগ করবেন, মানে যে কোনো সংখ্যা দেওয়া থাকুক, বর্গের অন্তর যাই দেওয়া থাকুক, এর সাথে 1 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবেন আপনি বড় সংখ্যা। এই শর্টকাটটা মনে রাখলেই এই ধরনের অঙ্ক আর কখনোই ভুল হবে না। বিগত বছরের প্রশ্নগুলো যারা অ্যানালিসিস করেন তারা বুঝতে পারবেন যে এই প্রশ্নটাও কতবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? অর্থাৎ এই অঙ্কটার মূল কথা হচ্ছে, এটা হচ্ছে যত তত এর অঙ্ক। যত তত অর্থাৎ একটা সংখ্যা দেওয়া থাকবে, এর থেকে যত বড়, আরেকটা সংখ্যা দেওয়া থাকবে, ওর থেকে তত ছোট, সংখ্যাটি কত? এর একটি ছোট্ট সূত্র আছে, আপনার কিছুই করতে হবে না। আপনি যেটা করবেন, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কোনটা? এই যে 650 দেওয়া আছে। দ্বিতীয় সংখ্যা কোনটা? 820 দেওয়া আছে। অর্থাৎ এই দুইটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2। এখন তাহলে আমরা যেটা করতে পারি, এখানে 650 যোগ হচ্ছে 820 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 650 আর 820 যোগ করলে হয় 1470 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাবো হচ্ছে 735। 735 হবে এর উত্তর। এটা নিয়ে প্রায় আমি 20-25টা বিগত বছরের প্রশ্ন দেখেছি, বিভিন্ন সংস্থায় এসেছে। যত সংখ্যাই আসুক, শুধুমাত্র শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে। প্রশ্ন হতে পারে যেমন একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে 301 381 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। প্রশ্ন থাকতে পারে একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে 742 যোগ 830 ডিভাইডেড বাই 2। আমাদের কোনো ধরনের চিন্তা ছাড়া শুধুমাত্র প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, খতম। তাই একই ধরনের অঙ্ক আর বারবার করাচ্ছি না, আপনারা শুধুমাত্র এই জিনিসটাই মনে রাখবেন। যত তত দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন। এই ধরনের প্রশ্নও আসে যে তিনটি সংখ্যার গুণফল হচ্ছে 216, দুইটি সংখ্যা 8 এবং 9 হলে তৃতীয় সংখ্যাটি কত? দেখেন, তিনটা সংখ্যার গুণফল আছে 216, আর দুইটা সংখ্যা দেওয়া আছে 8 এবং 9, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? যদি এরকম চাওয়া হয়, তাহলে আমাদের যেটা করার সেটা হচ্ছে, মোট যে সংখ্যাটা আছে, অর্থাৎ তিনটা সংখ্যার গুণফল 216, আর দুইটা সংখ্যা দেওয়া আছে 8 এবং 9, অর্থাৎ 8 নং 72, 216 আর হচ্ছে 8 নং 72। 72কে যদি আমি 3 দিয়ে গুণ করি, অর্থাৎ 216কে যদি 72 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পাই 3। মোট কথা হচ্ছে, যদি এখানে তিনটি সংখ্যা দেওয়া থাকে আর দুইটি সংখ্যা হচ্ছে, তিনটি সংখ্যার গুণফল 216, দুইটি সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে তৃতীয় সংখ্যা বের করতে হলে টোটাল যে সংখ্যাটা আছে
এটাকে যে দুইটা সংখ্যা দেওয়া আছে তা দিয়ে ভাগ করব। এখন কথা হলো, এখানে যদি দেওয়া থাকে দুইটি সংখ্যার গুণফল আর যদি এখানে দেওয়া থাকে একটি সংখ্যা, সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রেও একই ধরনের নিয়ম আমরা ফলো করব। এখানে যদি 5টা সংখ্যা দেওয়া থাকে যে 5টা সংখ্যার গুণফল হচ্ছে এত, 3টি সংখ্যা যথাক্রমে বা 4টি সংখ্যা যথাক্রমে এত 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 এত, তাহলে আমরা করব যেটা 5টা সংখ্যার গুণফল এখানে লিখব আর 4টা সংখ্যার গুণফল দেওয়া থাকবে যেটা নিচে, সেটা আমরা হচ্ছে নিচে দিয়ে ভাগ করে দিব। আমরা একটু লিখে দেই যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 180। যদি দেওয়া থাকে যে একটি সংখ্যা 9 হলে অপর সংখ্যা কত? অপর সংখ্যা কত? তাহলে কি করব আমরা? যে দুইটা সংখ্যা দেওয়া আছে গুণফল 180, একটা সংখ্যা হচ্ছে নিচে চলে যাবে, অর্থাৎ এটাকে ভাগ করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে 20। এরকম প্রশ্ন আসে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, যদি 5 অঙ্কের হয় তাহলে 1 দিয়ে 4টা শূন্য, যেহেতু 0 0 0 লেখা যায় না, সেক্ষেত্রে হচ্ছে 5 দিয়ে একটা শূন্য হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তাহলে 4টা 9 লিখে ফেললাম। চাওয়া হয়েছে কি? অন্তর। যোগফল চাওয়া হয়নি। যোগফল চাওয়া হলে এটা আমরা যোগ করতাম, যেহেতু অন্তর চাওয়া হয়েছে, অর্থাৎ বিয়োগফল হচ্ছে এখানে 1। 10,000 থেকে 9,999কে বাদ দিলে থাকে হচ্ছে 1। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর হচ্ছে 1। যদি প্রশ্ন আসে যে 3 অঙ্কের বৃহত্তম কোনটা? এই যে 3 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এত, এর বিয়োগফল কত? তাহলে হচ্ছে 899। এই প্রশ্নটা কি ছিল? যে 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে 3 অঙ্কের বৃহত্তম হচ্ছে এটি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি, এর পার্থক্য হচ্ছে 899। অর্থাৎ এখান থেকে এখন যে কোনো ধরনের প্রশ্ন যদি ঘুরিয়ে পেঁচিয়েও আসে, তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র যা যা বলা হবে, মানে ক্ষুদ্রতম সংখ্যা যতটা বলা হবে, বৃহত্তম সংখ্যা যতটা বলা হতে হবে, সে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবেন। শুধু সংখ্যাগত চেঞ্জ হবে, আর কোনো ধরনের চেঞ্জ নেই। আপনারা হয়তো বা প্রায় সময় দেখেন বিসিএস সহ যে কোনো ধরনের পরীক্ষায় বারবারই এইরকম একটি প্রশ্ন এসেছে এবং আসছে যে 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে, 72 সংখ্যাটির কত রয়েছে, 1008 এই সংখ্যাটির কতটি ভাজক রয়েছে। ভাজক নির্ণয় ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমেই হচ্ছে ওই সংখ্যাটার লসাগু বের করে ফেলবো। এটা 2 দিয়ে গেলে হচ্ছে 18, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 9, আবার যদি আমরা 3 দিয়ে দিই তাহলে হচ্ছে 3। যেহেতু আর যাচ্ছে না, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম 2 যেই সংখ্যাটি 2 × 2, অর্থাৎ 2 এর উপরে আমি যদি লিখি যে স্কয়ার, কারণ 2টা আছে, আবার 3 আছে কয়টা? 3 × 3, তাহলে আমি লিখতে পারি 3 স্কয়ার, অর্থাৎ তাহলে আমরা পেলাম হচ্ছে 2 স্কয়ার আর হচ্ছে 3 স্কয়ার। এখন ভাজক নির্ণয় করার ক্ষেত্রে যে পাওয়ারগুলো থাকবে, ওই পাওয়ারের সাথে শুধুমাত্র আপনি 1 যোগ করবেন। ভাজক নির্ণয় করার ক্ষেত্রে যে পাওয়ারগুলো আমরা পাবো, যেমন এখানে 2 ছিল 2টা, 2 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এর সাথে 1 যোগ করব, হবে হচ্ছে 3। আর এখানে 3 এর পাওয়ারও ছিল 2টা, এর সাথে 1 যোগ করব, পাবো আমরা হচ্ছে 3। তাহলে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। এই 9 হচ্ছে এই মোট ভাজক সংখ্যা।
তাহলে 36 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা রয়েছে 9টি। তাহলে 72 সংখ্যা অথবা এর চেয়ে বড় সংখ্যা করতে কি আমাদের খুব সমস্যা হবে? দেখি 72টা কত দ্রুত করা যায়। 2 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 34, 2 দিয়ে করলে হচ্ছে 18, 2 দিয়ে করলে হচ্ছে 9, 3 দিয়ে করলে হচ্ছে 3। তাহলে আমরা যেটা পেলাম, 2 এর পাওয়ার পাইলাম কয়টা? 1টা 2টা 3টা, অর্থাৎ 3 ইন্টু 3 এর পাওয়ার পেলাম হচ্ছে 2টা। যেহেতু আমরা বলেছিলাম যে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ এখানে আমরা পেলাম 4 আর এখানে পেলাম হচ্ছে 3, 3 4 হচ্ছে 12। তাহলে এখানে মোট ভাজক সংখ্যা 72 এর ভাজক সংখ্যা হচ্ছে 12টি। আজকে আপাতত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো আরো একটু লং হবে এবং বিস্তর আলোচনা হবে বিভিন্ন টপিক নিয়ে। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।